হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অবশেষে আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আজকে। তো লাস্ট এপিসোডে আমি কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের মুখে ছিলাম, যেমন হচ্ছে প্রথমত আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি ড্রয়েড ক্যাম নামের একটা জিনিস ব্যবহার করছিলাম। এই ড্রয়েড ক্যাম জিনিসটা হচ্ছে আমি যখন সাজ দ্যাট আমার অ্যান্ড্রয়েড ফোন থাকে, আমার একটা সবারই আছে, আপনাদেরও আছে। তো এই অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনারা চাইলে একটা ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন। তো আমি সেটা ইউজ করছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে ওয়্যারলেসে আপনার মানে কতটুকু তথ্য আসবে যাবে তার একটা মানে লিমিট রয়েছে। আমাকে তথ্যগুলো প্রথমে আমার মানে বাসার রাউটারে পাঠাতে হতো, দেন রাউটার থেকে আমাকে আমার পিসিতে রিসিভ করতে হতো, তারপর সেটাকে আমাকে ওয়েবক্যাম ভিউ হিসেবে দেখাতে হতো। তো এই পুরো ব্যাপারটা বেশ একটা সময় লাগতো, যে কারণে আমার কথাগুলো একটু হালকা ল্যাগই ছিল। আজ এটা একটু কম, কারণ হচ্ছে আজকে অবশেষে ক্যামেরার ব্যবস্থা হয়েছে, মানে আমার ছিল না, কেনা হয়েছে। তো আজকে আমরা ভালোভাবে শুরু করতে পারি। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো মূলত ভ্যারিয়েবলস সম্পর্কে, এবং প্রাইমারিভাবে আমরা ফাংশনের সাথে পরিচিত হব। ফাংশন জিনিসটা কি আমরা সেটার সাথে পরিচিত হব। আচ্ছা, তো যেহেতু আমরা কোড লিখতে শুরু করব আজকে প্রথম থেকে, আমরা আগে এটাও সাথে শিখব যে কিভাবে কোড লিখতে হয়। তো বরাবরের মতো আমরা প্রথমে একটা ফাইল খুলব। তো যেহেতু আজকে আমরা দ্বিতীয় পর্বের প্রথম ফাইল, তো আমরা সেটাকে সেভ করব এপিসোড 2 হিসাবে, এপিসোড 2 এর সি ফাইলটা হিসেবে আমরা সেভ করতে যাচ্ছি। আচ্ছা, সাথে ডট সি লেখা ছিল তাই আমি লিখিনি, কিন্তু আপনারা অবশ্যই ডট সিটা লিখবেন। তো বরাবরের মতোই সি কোড লিখতে হলে আপনাকে প্রথমে জিনিসটা করতে হবে, সেটা লিখবেন হ্যাশ ইনক্লুড, একটা বাদিকে লেস দেন চিহ্ন, stdio ডট এইচ, এবং ডান দিকে মানে গ্রেটার দেন চিহ্ন, একটা এন্টার চেপে নিচে নামবো। তারপর আমরা লিখব মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এন্টার দিব, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটের শুরু। আচ্ছা, আমরা সেদিন কি লিখেছিলাম তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা লিখেছিলাম প্রিন্ট এফ, একটা কোটেশন দিয়ে শুরু করেছিলাম, কোটেশন শেষটা অটোমেটিকলি আসে, এবং আমরা লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো তারপর আমরা যখন সেটা রান করেছিলাম, রান করার পর আমরা দেখতে পেরেছিলাম যে কালো স্ক্রিনের মধ্যে লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আবার রান করি। আচ্ছা, সরি, আচ্ছা, শেষে একটা কোলন দিতে হবে। কোলন মানে যেটার উপরে হচ্ছে ডট আর নিচে হচ্ছে কমা। তো এটা মূলত মনে হয় কোলন না, এটার একটা ভালো নাম থাকতে পারে, আমি ঠিক জানি না। যাই হোক, আমরা F9 চাপবো। F9 চাপলে মানে চাপার পর যেটা হয় যে একই সাথে বিল্ড হচ্ছে এবং একই সাথে রান হচ্ছে। প্রথমে বিল্ড হচ্ছে, তারপর রান হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড মানে কি, আমরা এই প্রিন্টএফের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম এবং হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এসেছে। প্লেস ইন টু কন্টিনিউ, এটা চাপলাম, চলে গেল। আচ্ছা, তো যেহেতু আজকে আমাদের বললাম যে আমরা ফাংশন কি, ফাংশন সম্পর্কে জানবো। ফাংশন আসলে কিছুই না। ফাংশন হচ্ছে এই যে আমরা প্রিন্টএফ লিখেছি, এই প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা কি করতে হয়, আমরা ফাংশনের ভিতরে যেটা করব, এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু, এটুকু বলে প্যারামিটার। এই প্যারামিটারের মধ্যে আমরা যা লিখব ফাংশন সেটা নিয়ে কাজ করবে। প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে আপনি প্রিন্টএফের ভিতরে কোটেশনের ভিতরে যা লিখে দিবেন তাই কালো স্ক্রিনে লেখা আসবে। সো আমরা যখন প্রিন্টএফের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম, সেই হ্যালো ওয়ার্ল্ডটা কালো জায়গায় আসলো। যেমন আমি চাইলে এখন যে কারো মানে নাম লিখতে পারি, যেমন আমি নাম হিসেবে লিখলাম সাপোজ মিস্টার রহিম, এবং F9 চাপলাম এবং বিল্ড এবং রান একই সাথে হচ্ছে, আমরা মিস্টার রহিম দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ব্যাপারটা ক্লিয়ার। ফাংশন হচ্ছে কি, যেটার ভিতরে আমরা প্যারামিটার দিব এবং সেই প্যারামিটারটা নিয়ে কাজ করবে। প্রিন্টএফ কি, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন যার কাজ হচ্ছে রাইট করা। কি রাইট করা, সিস্টেমের যে কালো স্ক্রিনটা দেখছি সিএমডি, সেটাকে আমরা ব্যাশ বলতে পারি, কিন্তু ব্যাশটা মূলত লিনাক্সের ক্ষেত্রে ইউজ হয় বলা যায়। আমরা এখানে বলতে পারি সিএমডি স্ক্রিনটা। কালো স্ক্রিনে আমরা যা লিখবো কালো স্ক্রিনে সেই লেখাটা আসছে। তো এখন আমাদের ফাংশনের সাথে পরিচয় শেষ। এবার আমরা পরিচিত হব ভ্যারিয়েবলসের সাথে, যেটা হচ্ছে আমাদের এই পর্বের প্রধান বিষয়। ভ্যারিয়েবলস জিনিসটা কি? আচ্ছা, ভ্যারিয়েবলস হচ্ছে সেই জিনিস যা ভ্যারি করে। ভ্যারি করে মানে কি, বহন করে।
তো আমরা এই হিসেবে বলতে পারি নর্মালি সব ক্ষেত্রে যেটা এক্সাম্পলটা সবচেয়ে সুন্দরভাবে যায়, ভ্যারিয়েবল বলতে গেলে অনেকটা বাটির মতো। বাটি কি? খালি। খালি মানে কি? এখন তাতে কিছু নেই। যখন আমরা তাতে কিছু রাখবো তখন তাতে কিছু আছে। সাপোজ আমার হাতের এই মুঠোটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, যার কোনো এখন কিছু নেই। যখন আমরা ভ্যারিয়েবলটার মধ্যে একটা কলম রাখলাম, তার মানে এখন এটাতে কি আছে? এটাতে কলম আছে। তো প্রোগ্রামার হিসেবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যারিয়েবলগুলো বললাম, এই ভ্যারিয়েবলের ভিতরে আপনাকে ভ্যালু রাখতে হবে, এবং সেই ভ্যালুগুলো নিয়ে আপনাকে ম্যানিপুলেশনস মানে সেগুলোকে নাড়া চড়া, কমানো, বাড়ানো, তারপর বিচার করা, বিবেচনা করা, হ্যাঁ না, এগুলো ঠিকঠাক রাখতে হবে। তো এই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে আমরা বেসিক 4টা ভ্যারিয়েবল পাই, মানে 4 ধরনের ভ্যারিয়েবল পাই। এই 4 ধরনের ভ্যারিয়েবলকে মানে এই যে ধরন, ভ্যারিয়েবলের ধরন, এটাকে বলা হয় ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে হচ্ছে আমরা লিখতে পারি DATATYPE, ডেটা টাইপ। তো হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনি যদি 2টা স্ল্যাশ দিয়ে এখানে কিছু লেখেন তাহলে সেই লেখাটা কমেন্ট আউট হবে, সেটা কোনো প্রোগ্রামের অংশ হবে না। ভবিষ্যতে আপনি যদি মনে করতে পারেন আপনি কি করছিলেন সেটা বোঝার জন্য আপনি এটা লিখতে পারেন। যেমন হচ্ছে আমি উপরে রেখে রাখলাম, এখানে আমরা প্রিন্ট করেছিলাম, তো লিখে রাখি যে প্রিন্ট এনিথিং, যাই হোক। তো এই ডেটা টাইপ হচ্ছে যদি সেটা কোনো মানে যেহেতু সি এর নিজস্ব ডেটা টাইপ এগুলো, সেগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। এই প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে 4টা। ইন্টিজার, একটা হচ্ছে আমরা ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে ডাবল, এবং তারপরে হচ্ছে 4 না, আসলে এটা হচ্ছে কার। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনটার কাজ কি আমরা সেটা জানবো। ইন্টিজারের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা রাখা, যেমন 1 2 3 4 10 11 12, যেমন 10 রাখতে পারি আমরা চাইলে, 21 রাখতে পারি, আমরা চাইলে 121 রাখতে পারি, আমরা চাইলে 3008 রাখতে পারি, আমরা চাইলে 10,226 রাখতে পারি। সোজা কথা হলো আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি চাইলে ইন্টিজারের মধ্যে। আচ্ছা, ফ্লোট আর ডাবল অনেকটা একই রকম, অনেকটাই একই রকম, মানে তাদের কাজ হচ্ছে মূলত আপনার দশমিক আলা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো রাখা, যেমন 2.3456 বা 5.69 বা 8.3। আর ডাবলও বলতে গেলে হুবহু একই রকম, যেমন 5.6 বা 9.3698, জাস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর ক্যারেক্টারের কাজ হচ্ছে সে একটা করে সিঙ্গেল অক্ষর রাখতে পারে, যেমন এ বা জে বা এফ। তো শেষ, ডেটা টাইপ খতম। আমরা এখন জানি ডেটা টাইপ কি, আমরা এখন জানি ভেরিয়েবল কয় রকমের। ভেরিয়েবলের একটা ধরন হচ্ছে মানে যে ধরনগুলো হয় সেগুলোকে বলে ডেটা টাইপ। তো ডাটা টাইপ হচ্ছে আবার 2 রকমের, প্রিমিটিভ ডাটা টাইপ এবং ডেরাইভড ডাটা টাইপ। ডেরাইভড মানে যা কোনো কিছু থেকে উৎপত্তি হয়েছে বা কোনো কিছু থেকে আমরা বানিয়ে নিয়েছি। তো আমরা ডেরাইভড ডাটা টাইপ সম্পর্কে পরে জানবো ভবিষ্যতে। আমরা এখন জানছি মূলত প্রিমিটিভ ডাটা টাইপগুলো সম্পর্কে, যেগুলোর একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে ডাবল, এবং আরেকটা হচ্ছে কার বা ক্যারেক্টার টাইপ। তো আমার বলার অসুবিধার কারণে আমি এটা অনেক সময় 4 বলে ফেলি, কারণ আমার বলতে বলতে এটা অভ্যাস হয়ে গিয়েছে। মূলত আপনি যেটা মন চায় ডাকতে পারেন, বাট আপনাকে কাজটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি সেটার কাজটা হচ্ছে কি। তো আমরা এখন জানলাম যে ভেরিয়েবল 4 রকমের। এখন আমরা এই ভেরিয়েবলগুলোকে নিয়ে হয়তো বা আমাদের কিছু কাজ করতে হতে পারে। তো আমরা আজকে মূলত ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ দেখব। ইন্টিজার টাইপের ডাটা টাইপ হচ্ছে যেহেতু ভ্যারিয়েবলের সাথে কিছু জিনিস আসে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন। ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন প্রায় একই কথা বলা যায়। এখন কথা হচ্ছে প্রায় একই না, আপনি ডিক্লেয়ার করা হচ্ছে, যেমন আপনি ডিক্লেয়ার করতে পারেন যেভাবে আর কি, সেটা হচ্ছে ইন্টিজার লিখে কোনো একটা অক্ষর লিখে আপনি ডিক্লেয়ার করতে পারেন যে এ, আমি একটা অক্ষর লিখলাম এ, এই এ হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আমি চাইলে একটু বড় লিখতে পারি, যেমন
অ্যাপেল, অ্যাপেল হচ্ছে একটা ভেরিয়েবল। বা নর্মালি আমরা অঙ্ক করেছি যেভাবে বীজগণিতে, সেরকম আমরা টুকটাক দিয়ে একটা অক্ষর দিয়ে রাখতে পারি, যেমন এক্স কমা দিয়ে লিখলাম, ওয়াই কমা দিয়ে লিখলাম, জেড, মানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের। সো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কীভাবে, ইন্টিজার লিখছি আইএনটি, তারপর যা লিখছি তাই একটা করে ভেরিয়েবল। সো আমরা এখন লিখলাম বক্স, বক্স একটা ভেরিয়েবল। তো এখন কথা হলো, আপনার মনে করেন কোনো ক্ষেত্রে দুইটা মানে বক্স লাগছে, মানে আপনি চাচ্ছেন দুইটা জিনিসের নাম বক্স দিতে, একবার ইন্টিজার বক্স লিখলাম, আবার ইন্টিজার বক্স লিখলাম, এটা কি মানে কম্পাইলার গ্র্যান্টেড করবে না গ্র্যান্ট করবে না? আমরা কম্পাইলার গ্র্যান্ট করবে কি না এই জিনিসটা আমরা টেস্ট করার জন্য আমরা বিল্ড করে দেখি, বিল্ড করলে দেখি কি বলে। আচ্ছা, এররে কি বলছে, রিডিক্লারেশন অফ বক্স উইথ নো লিঙ্কেজ, মানে আমরা নো লিঙ্কেজের ব্যাপারটা না চাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা একই নামের দুইবার ডিক্লেয়ার করে ফেলেছি, তার মানে আমরা একই নামের দুইবার ভেরিয়েবল নিতে পারছি না। সো আমাদের নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আমরা 1 দিলাম। এবার দেখা গেল যে আমি চাইলাম ডলার সাইন দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এ ডলার সাইন বি, আমরা এবার এটাকে বিল্ড করি। আচ্ছা, বিল্ড করার পর কি দেখা গেল, কতগুলো লেখা আসছে এবং এ ডলার সাইন বি নিয়ে নিয়েছে। আচ্ছা, তার মানে ডলার সাইন গ্র্যান্টেড, কিন্তু ডলার সাইন আমরা পারতপক্ষে ইউজ করব না। ডলার সাইন কেন গ্র্যান্টেড সেটা সম্পর্কে আমরা পরে জানবো। আচ্ছা, আমরা এবার ডলারের জায়গায় হ্যাশ চিহ্নটা ইউজ করি, একটু বিল্ড করে দেখি তো। এবার আর বিল্ড হচ্ছে না, কি বলছে যে এটাতে কোনো ঝামেলা রয়েছে, হ্যাশ স্টে হ্যাশ ইন প্রোগ্রাম এক্সপেক্টেড ইকুয়াল টু এইচ, মানে হ্যাশের অন্য একটা কাজ রয়েছে, তাই আমরা এখানে হ্যাশটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, গেল। আর মানে বলতে গেলে বিভিন্ন চিহ্ন রয়েছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য, তো সেই চিহ্নগুলো যদি আমরা প্রোগ্রামের এই ভেরিয়েবলের নামের মধ্যে ব্যবহার করি তা একটা ঝামেলার উৎপত্তি ঘটাতে পারে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যেটা যে আমরা পারতপক্ষে শুধুমাত্র ইংরেজি অক্ষর এবং নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু ইউজ না করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এতে কি হয় যে মানে ঝামেলা কমে গেল, হয়তো দরকার আছে টেস্ট করার, আপনার যা দরকার আপনি তো তাই এটাই করতে পারছেন। যেমন আপনি আমার নামের একটা ভেরিয়েবল নেবেন, দীপ, দীপ নিলেন, আবার লাগতেছে আপনার আমার নামে, ঠিক আছে, দীপ 1 দীপ 2 লিখলেন, 3 লিখলেন, 10 লিখলেন, 20 লিখলেন, সাথে ইট উইল বি নট এ ম্যাটার। আচ্ছা, আপনার ভেরিয়েবলের লেন্থ কত বড় হলে সেটা নেবেন, সম্ভবত 20 অক্ষর পর্যন্ত সে নিয়ে থাকে, 20 অক্ষরের উপরেও নিতে পারেন। আপনি চাইলে বাসায় টেস্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে 20 অক্ষরের উপরে নিল কি নিল না। আচ্ছা, তো ইন্টিজারের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি, কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা কিভাবে রাখবো, আমি একবার বিল্ড করি। Ctrl+F9 হচ্ছে বিল্ড করার জন্য শর্টকাট মেনু কি আর কি। তো এখন আপনি যদি কোনো একটা অক্ষর মানে এই যে ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো একটা মান রাখতে চান, কীভাবে রাখবেন? আচ্ছা, যেহেতু সেগুলোকে ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে, মানে আমি সেগুলোকে র্যামের মধ্যে রেখেছি, র্যামের মধ্যে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা র্যামের মধ্যে সেটার জন্য জায়গা নিব। এখন আমি যদি সেটার মধ্যে মান রাখতে চাই, কীভাবে রাখবো? ঠিক যে নামে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা লিখব, একটা সমান চিহ্ন দিব এবং যে মানটা রাখতে চাই রাখবো। যেমন আমরা বক্সের মধ্যে এখন রাখতে চাচ্ছি একটা ভ্যালু, যেমন সেটা হচ্ছে 12, এবং সবশেষে অবশ্যই একটা কোলন দিব। তো এখন বক্সের মান হচ্ছে 12। তো বক্সের মান যে আমরা 12 সেটা আমরা কিভাবে টেস্ট করব? সেটা টেস্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বক্সের মানটা তো প্রিন্ট করতে হবে। তা আমরা যদি প্রিন্টেবের ভিতরে শুধু বক্স লিখে দিই তাহলে কি সেটা হবে? দেখি তো, ট্রাই করেন। কোটেশন দিয়ে বক্স লিখলাম, শেষে কোলন দিলাম এবং বিল্ড এবং রান করলাম একসাথে, কি লেখা আসলো? মিস্টার রহিম বক্স। আচ্ছা, ঘটনা হচ্ছে আগের লেখা রহিমটা আসছে, কোনো স্পেস আসেনি এবং সাথে বক্স লেখাটা আসছে। যাই হোক, সিকান্দার বক্স আমরা কাটি, এটা সুন্দর করে আবার করি, প্রিন্ট করি। আচ্ছা, এবার শুধু বক্স আসলো। তার মানে মূল কথা হলো যে আমরা বক্সের ভিতরে যে মানটা রাখলাম সেই বক্সের ভিতরে মানটা আমরা দেখতে পাচ্ছি না। তো সেই বক্সের ভিতরে মানটা আমাদেরকে দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বক্সটা কেটে ফেলতে হবে, সেই জায়গায় লিখতে হবে %d, %d লিখবো, কোটেশনের বাইরে কমা দিয়ে বক্স লিখবো। এবার আমরা দেখি তো প্রিন্ট করে কি প্রিন্ট হয়, সরি রান করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 12 প্রিন্ট হচ্ছে, তার মানে কি বক্সের মানটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এবার বক্সের মানটা চেঞ্জ করে দিই, 12-র জায়গায় সেখানে 56 লিখি। এবার বিল্ড এবং রান করি, 56।
তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বক্সের ভ্যালুটা কত। তো এখন আমরা একটু অন্যভাবে টেস্ট করি, সেটা হচ্ছে আমরা ইন্টিজার বক্স ছিল তো ইন্টিজারটা কেটে দিই, ইন্টিজারটা কেটে এবার আমরা ফ্লোট লিখি, ফ্লোট লিখলাম। এবার পার্সেন্ট ডিতে আমরা প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। 0 কেন প্রিন্ট হলো না? আচ্ছা, কারণটা হচ্ছে আমরা যখন ইন্টিজার টাইপের কোনো ভ্যালু প্রিন্ট করতে চাবো তখন আমরা পার্সেন্ট ডি ইউজ করব, কিন্তু আমরা যখন পার্সেন্ট মানে কোনো ফ্লোট টাইপের কোনো ভ্যালু প্রিন্ট করতে চাবো তখন আমাদেরকে লিখতে হবে পার্সেন্ট এফ। সো আমরা পার্সেন্ট ডিটা কেটে এফ লিখি এবং বিল্ড এবং রান একই সাথে করি। আমরা দেখতে পাচ্ছি 56 এবং সাথে অনেকগুলো শূন্য। আচ্ছা, এই শূন্যগুলো কিভাবে আমরা কমাবো সেটা আমরা পরে দেখি, এখন আমাদের জানার দরকার নেই। আমরা এখন আপাতত আগে ভেরিয়েবলগুলো কীভাবে কাজ করে আমরা সেটাকে ভালোভাবে দেখি। তো যেহেতু 56 প্রিন্ট হলো, আচ্ছা তার মানে এবার আমরা ডাবল করব। তো ফ্লোট থেকে এবার আমরা বক্সকে ডাবল বানিয়ে ফেললাম। আচ্ছা, এখন কথা হলো ডাবল তাহলে কিভাবে প্রিন্ট হচ্ছে? ডাবল তাহলে নিশ্চয়ই অন্য কোনো একটা মানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট হবে। এই যে আচ্ছা, এই যে পার্সেন্ট ডি তারপর পার্সেন্ট এফ আমি লিখলাম, এগুলোকে বলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো এই ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে হবে ডাবলের ক্ষেত্রে এলএফ, মানে মানে হচ্ছে লং ফ্লোট, বাট আমরা পরে জানবো এই লং ফ্লোটের গল্পটা কি। হ্যালো, তো কথা হচ্ছে আমি মানে দেখানোর ক্ষেত্রে প্রায়ই বলে যাচ্ছি যে আমরা এই জিনিসটা পরে দেখব। এই জিনিসটা পরে দেখব আমি কেন বলে থাকি, যেমন আমাদের শেখার জন্য অনেক কিছু অনেক আগে শিখতে হচ্ছে। তো জিনিসটার যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন থাকে সেই এক্সপ্লেনেশনটা আমাদেরকে তৎক্ষণাৎ যদি আমরা বোঝার চেষ্টা করি, এখন বোঝার চেষ্টা করলে হয়তো নাও বুঝতে পারি, একটু পরে বুঝতে পারি ভালো মতো। তো আমরা ওই জিনিসগুলো মানে পারতপক্ষে আপাতত রেখে দিচ্ছি, এড়িয়ে যাচ্ছি না, আমরা রেখে দিচ্ছি। আমরা কিছুদিন পর সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। কারণ এখন কথা হচ্ছে আমাকে তো আগে ভেরিয়েবল জানতে হবে, ডিক্লেয়ার করা জানতে হবে এবং ইউজ করা জানতে হবে। এখানে ভেরিয়েবলটা কোথা থেকে আসছে, এভাবে আমরা কীভাবে এটাকে আরও ছোট করতে পারি, বড় করতে পারি, একটা ভেরিয়েবলে কতটুকু জায়গা আছে, আমরা সেই জিনিসগুলো আগে জানার আগে আমরা আগে সেগুলোকে ব্যবহার করা শিখি। কারণ সেগুলোকে ব্যবহার করতে শিখতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তারপর হচ্ছে আমরা জানবো যে সেগুলো দিয়ে কী করা যায়। আবার একটা জিনিস না জেনে শুধু শেখার মধ্যেও কোনো মানে সাকসেস নেই। তো আমরা শিখবো, হয়তো শিখবো কিন্তু একটু আস্তে আস্তে শিখবো। ওকে, তো আমরা এবার একটা ডাবল টাইপের ভেরিয়েবল প্রিন্ট করব। তো ডাবল টাইপের ভেরিয়েবলটা প্রিন্ট করতে হলে আমাকে একটা ডাবল ভেরিয়েবল নিতে হবে এবং তারপর সেটা প্রিন্ট করার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার আমাকে এলএফ লিখতে হবে প্রিন্ট এফের ভিতরে। আমি লিখলাম, বিল্ড এবং রান একই সাথে করলাম। আমরা দেখতে পাচ্ছি মানটা প্রিন্ট হয়েছে কত, ডি। আচ্ছা, ডি এর মানে ডিটা দেওয়ার পর মানটা কেন 100 প্রিন্ট হলো সেটার পিছনে একটা গল্প আছে। কেন ডি এর ভ্যালু 100? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ই দিয়ে দেখি তো কি হয়। ই দিলে আশা করি 101 প্রিন্ট হবে। আচ্ছা, 101ই প্রিন্ট হয়েছে। কাহিনীটা কি, ডির সাথে এর সম্পর্ক কি যে এটা 100 থেকে 101 প্রিন্ট হচ্ছে? আচ্ছা, এটার গল্পটা আমরা পরে শিখব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখার জন্য। আচ্ছা, আমরা নর্মালি 12.569 প্রিন্ট করে দেখি কত প্রিন্ট হয়। এলএফ বক্স ডাবল বক্স 12.569 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটাকে কোটেশনের ভিতরে ছিল তো এই কারণে মানের ভ্যালুটা প্রিন্ট হতে একটু ভুল প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা বিল্ড অ্যান্ড রান করে দেখি। হ্যাঁ, 12.569। তার মানে ঘটনা হচ্ছে আমরা যখন কোনো সংখ্যা লিখব সেই সংখ্যায় কখনো কোটেশন দেওয়া যাবে না। মানে আমি নিজে তো ভুল করে দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি যে এটা ভুল হবে। সো আপনারা ভবিষ্যতে যখনই দেখবেন এই টাইপের ভুল হচ্ছে, সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে ওই জায়গায় কোথাও ভুল করে আসছেন, তাই এখানে ভুল হচ্ছে। সো আমরা কোটেশন বাদ দিয়ে প্রিন্ট করব। আচ্ছা, এরপরে আমরা আসি কার টাইপের প্রিন্টের ক্ষেত্রে। সো আমরা এখন বক্সটাকে একটা কার টাইপের ভেরিয়েবল বানিয়ে ফেলি। কার বলতে কিন্তু CHAR, কার এবং কার এক জিনিস না, মানে গাড়ি আর ক্যারেক্টার কিন্তু এক জিনিস না, কার আসছে ক্যারেক্টার থেকে। তো আমরা এখন ফরম্যাট স্পেসিফায়ারটা লিখব। তো মানে কারের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %C। এবং এখন নিশ্চয়ই আমাদেরকে একটা ক্যারেক্টার টাইপ কিছু রাখতে হবে, না হলে তো আমরা প্রিন্ট করতে পারবো না। তো ক্যারেক্টার টাইপ কিছু কীভাবে রাখতে হবে? কোটেশনের ভিতরে। কোটেশনের ভিতরে আমার নামের প্রথম অক্ষর ডি রাখলাম এবং প্রিন্ট করলাম। সামটাইম ইট টেক্স লিটল বিট টাইম অর ডাবল কম্পাইলেশন, মানে দুইবার বিল্ড করতে হয়। তো আমরা ডি দেখতে পাচ্ছি। তো আমরা এখন
পেয়ে গেলাম যে কিভাবে অক্ষর প্রিন্ট করতে হয়, কিভাবে মানে একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে হয়, কিভাবে দশমিক সহ সংখ্যা প্রিন্ট করতে হয়। তো আমাদের এখন আমরা এই জিনিসগুলো দিয়ে কী করতে পারি, একটা জিনিস ভালো মতো শেখার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে ভালো মতো সেই জিনিসটার ব্যবহার জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, যে কাজটা হয়তো বা আপনাদের করার পর কিছুটা প্র্যাকটিস হবে। সেটা হচ্ছে আপনার নাম, আপনার বয়স, তারপর আপনার জন্ম, তারপর হচ্ছে আপনার সিজিপিএ, এই জিনিসগুলো প্রিন্ট করবেন। কিভাবে প্রিন্ট করবেন আমি আমারটা করে দেখাচ্ছি। যেমন প্রিন্ট এফ, আচ্ছা আমার নাম, এটা আমি প্রিন্ট করলাম, ঠিক আছে। এখন কথা হলো আমরা আগের বার যেটা দেখলাম যে তৎনগত প্রিন্ট করার ফলে যেটা হয় যে একটার সাথে আরেকটা এসে পড়ে, এসে পড়লে কি হয় মানে লেখাটা বোঝা যায় না। তো আমরা যদি একটা লাইনের পর একটা নতুন লাইনে চলে আসতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশটা হয় এন্টারের উপরে বা এন্টারের বামে। সোজা কথা হলো এন্টার বাটনটা যে মাঝে থাকে কিবোর্ডের সেটার আশেপাশে হয়ে থাকে, কখনোই সেটা ওই ম্যাথমেটিক্যাল যে শুধু স্ল্যাশটা সেটা না, সেটা কিন্তু ডিভাইড বাটন। আমাদের ওই ব্যাকস্ল্যাশটা হবে এন্টার বাটনের উপরে বা এন্টার বাটনের বাম সাইডে। তো আমরা সেটা ইউজ করব ব্যাকস্ল্যাশ এন। তাহলে প্রিন্ট পরবর্তী লাইনটা যখন আমরা প্রিন্ট করব তখন সেটা নিচে নেমে যাবে। সো এবার আমি প্রিন্ট করব আমার সিজিপিএ, মাই সিজিপিএ ইজ M% কত, যেহেতু সিজিপিএ একটা দশমিক আলা সংখ্যা আমরা এলএফ দিলাম এবং সেখানে আমরা প্রিন্ট করব সিজিপিএ ভেরিয়েবলের ভিতরে যা থাকবে। আচ্ছা আপনাকে কিন্তু লাইন বাই লাইন অর্ডার অনুসরণ করতে হবে, মানে আপনি যদি একটা ভেরিয়েবলের মান প্রিন্ট করতে চান তবে নিশ্চয়ই আপনাকে সেটা আগে ডিক্লেয়ার করে আসতে হবে। সো আমরা যেহেতু একটা ডাবল নিয়েছিলাম সেহেতু আমরা একটা ডাবল ভেরিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে সিজিপিএ এবং সেটার মধ্যে আমরা রাখছি 3.94। তো এখন আমরা প্রিন্ট করে দেখি কি আসে। হ্যাঁ, মাই নেম ইজ দীপ চৌধুরী, বাই সিজিপিএ ইজ 3.94। শেষে শূন্যগুলো বাদ দিই, ওগুলো পরে কিভাবে ঠিক করতে হয় আমরা শিখব। তবে আমরা এই ক্ষেত্রে বলে দিতে পারি আপনি কিভাবে এটা করতে পারেন। আপনি %.2 লিখবেন, 0.2 এলএফ, তাহলে হয়ে যাবে 3.94। কিভাবে হলো সেটা পরবর্তী পর্বে ব্যাখ্যা করা হবে। আর আপনার কাজটা হচ্ছে কি, তাহলে আপনি মাই নেম ইজ দীপ চৌধুরী মানে আপনার নাম যেটা আপনি লিখবেন, আপনার সিজিপিএ লিখবেন, যেহেতু সিজিপিএ না থাকে তাহলে জিপিএ লিখবেন, আপনার বয়সটা লিখবেন, আপনার জন্ম লিখবেন, করে মোটামুটি একটা কিছু প্রিন্ট করবেন। একবার করবেন, একবার দেখে করবেন, এখান থেকে হেল্প নিয়ে করবেন, আর একবার হলো না দেখে করবেন। আশা করি হয়ে যাবে। ধন্যবাদ, খোদা হাফিজ।